আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকৃতি দেয়া সংবিধান পরিপন্থী পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল গণতন্ত্র ধ্বংসের শামিল। জলবায়ু সম্মেলনে পৃথিবী রক্ষায় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান প্রধান উপদেষ্টার। সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার তাগিদ। বাজেট নিয়ন্ত্রণ ও নির্বাচন ছাড়া সরকারকে অন্য সংস্কার না করার পরামর্শ মির্জা ফখরুলের। পলাতক হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, মন্তব্য রিজভির। এবং কর কমিয়েও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় হতাশ অর্থ উপদেষ্টা। দীর্ঘমেয়াদে সংস্কারের সুফল পেতে নির্বাচিত সরকারকে ধারাবাহিকতা রক্ষার আহ্বান। এদিকে জুলাই আন্দোলনের আহতদের কেন সড়ক অবরোধ করে চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাতে হচ্ছে সরকারের কাছে, সেই প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সারা দেশের সমন্বয়কদের সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এর আগে নিজেদের আরও সক্রিয় করতে এবং বিভিন্ন ইস্যুতে এক হয়ে কাজ করতে বৈঠক করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। বৈঠক শেষে সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো বিভাজন নেই, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার মতাদর্শ এক। এ সময় বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করার কথাও জানান তিনি। আমরা আলাপ আলোচনা করবো সরকারকেই, আমরা আপনারা যেভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছেন আমরাও গভর্নমেন্টকে জিজ্ঞাসা করবো যে কেন আহতদেরকে আজকে এসেও সড়ক অবরোধ। ইয়াটাকে বৈষম্য ছাত্র প্ল্যাটফর্মকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্ম যে কার্যক্রম সেটা পরিচালিত হবে, একটি অর্গানাইজিং বডি হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2 জন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। অপরদিকে রংপুরে অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2 জন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে 12 দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের কাতারে থাকলেও পরবর্তী সময়ে তাদের মূল্যায়ন করা হয়নি। এ সময় দেশের সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। জাতীয় সংকটে আমরা সব সময় সর্বদাই সেই 18 জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিতে রাজপথে নেমে আসব, এতে কোনো সন্দেহ নেই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সংস্কারের যেই কার্যক্রম চলছে তার সর্ব সেক্টরে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা মণ্ডলীতে আমাদের 2 জন উপদেষ্টা রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। এদিকে রংপুরে অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ ও আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর আগে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ। কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। যে আবু সাঈদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম সূচনা হয়েছে, সেই আবু সাঈদের রংপুরের সঙ্গে যারা বেইমানি করতেছে। আপনি রক্ত নিচ্ছেন উত্তরে, জীবন নিচ্ছেন উত্তরে, কিন্তু সবকিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। এ সময় দ্রুত দাবিগুলো না মানলে ভবিষ্যতে আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকারের উপায় নেই, কিন্তু সংবিধানে তাকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কথা বলেন। তিনি আরও বলেন, ওই সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2011 সালের 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতির পিতার স্বীকৃতি দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনা সহ বেশ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয় ওই সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। বুধবার পঞ্চম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘায়িত করতে ওই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। জাতির পিতা একক শব্দটাই শোনা, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, ইভেন তার মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারাই দায়ী, অন্য কেউ না। সংবিধানের মৌলিক বিষয়কে সংশোধনের অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোট ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়েও যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। উচ্চ আদালতকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। 2016 সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে করা 6 মামলা বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 2016 সালের 3 অক্টোবর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া এবং জাতির জনককে অবমাননার অভিযোগে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে বর্জ্য ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় প্রয়োজন নতুন একটি জীবনধারা। বিস্তারিত মনির রহমানের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এর এবারের আসরে অংশ নিয়েছেন 80টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তবে জলবায়ু বিপর্যয়ে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেননি এবারের সম্মেলনে।
COP29-এর দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সভ্যতা করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তি চর্চা, অর্থনীতি ও যুবশক্তিকে গতিশীল করা। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. ডক্টর ইউনূস বলেন, জলবায়ু সংকট গভীর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বেঁচে থাকার জন্য ভিন্ন জীবনধারার উপর একটি পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে। We need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. পরিবেশের সুরক্ষায় নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে প্রফেসর ইউনূস জানান, তরুণরা তা বেছে নেবে, তারা বেড়ে উঠবে ৩-০ ভিত্তিক ব্যক্তি হিসেবে। Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. যে নীতিতে শান্তিতে নোবেল জিতেছেন ডক্টর ইউনূস, সম্মেলনে সেই নীতির উপর দেয়া তার বক্তব্যকে তুমুল করতালিতে স্বাগত জানান বিশ্ব নেতারা। I hope you will join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. মনিউর রহমান, ATN বাংলা। এদিকে জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সাথে স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, ধরিত্রী ও মানুষের কল্যাণে নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। এ সময় জলবায়ু অভিযোজন এবং প্রশমনের জন্য বৃহত্তর তহবিল সুরক্ষিত করতে স্বল্পোন্নত দেশগুলোকে জোরালো আলোচনা ও গুরুতর প্রক্রিয়া তৈরির কথা জানান জাতিসংঘ মহাসচিব। রুদ্ধদ্বার এই বৈঠকে বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়ার নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল গ্রুপের সঙ্গে বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরে বাংলাদেশের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে সব বিষয় সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দাবি করেছেন, স্বার্থপরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নেই। আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে এসে বুধবার জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিন শেড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে তিনি বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ সঠিক হবে না। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। গণ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্র থেমে নেই দাবি করে বিএনপি মহাসচিব সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং
ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ আন্দোলনের পতনের পর কখনো কোনো স্বৈরাচার রাজনীতিতে ফিরতে পারেনি, শেখ হাসিনারও সেই সুযোগ নেই। রাজধানীর বনানীতে জুলাই অভ্যুত্থানে আহত আর দরিদ্র মানুষের চিকিৎসায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর। শেখ হাসিনা আপনার মতো রক্তপিপাসু এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে সবসময় থাকবে দল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় হতাশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য আগের সরকারের বাজার বিশৃঙ্খলাকে দায়ী করেছেন তিনি। মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। রাজধানীতে PKSF দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবে তার দীর্ঘমেয়াদী সুফল পেতে পরবর্তী সময়ে নির্বাচিত সরকারকে সেই ধারা অব্যাহত রাখতে হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে আওয়ামী লীগ সরকারের উপর ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। তাদের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসায় আশার আলো দেখেছিলেন দেশবাসী, কিন্তু সে প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মাঝে হতাশার জন্ম নিচ্ছে। এখনও বাজার করতে নাভিশ্বাস উঠছে মধ্যম কিংবা নিম্ন আয়ের মানুষদের। শুধু আলুই কিনতে হচ্ছে চালের চেয়ে বেশি দাম দিয়ে। বিভিন্ন পণ্যে ট্যাক্স কমানোর পরও দাম কেন কমছে না তা ভাবিয়ে তুলেছে সরকারকে। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাজিক একটা বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য বিষয় অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকদের আমি দোষ দিই না, অধৈর্য হবে, কষ্ট করে 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা হিসেব পেলো, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, এমন গভীর ক্ষত কিন্তু আমরা দেখি না। যাই হোক, এটা আমি অর্থ তো আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা টের পাচ্ছি, যারা আমাদের সহকর্মী আছে তারাও টের পাচ্ছেন। তিনি বলেন, মানুষ যাতে এই সরকারকে মনে রাখে সেসব সংস্কারে হাত দেয়া হয়েছে। দীর্ঘমেয়াদে সুফল পেতে পরবর্তী সরকারকেও এই ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম থেকে আমরা করবো, মিড টার্ম, লং টার্ম বলে পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। ভারতে ইলিশ রপ্তানির অনুমতি কেন দেয়া হয়েছিল এতদিন পর তাও জানান অর্থ উপদেষ্টা। আমার ছোট ভাই মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে দিলেন, আপনার গালিতে আপনার ভরে গেছে। আমি বলতে এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড সালাউদ্দিন, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে প্রধান উপদেষ্টা আমাকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ, এটা আমার দোষ, গালিগালাজ তো জানো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আপনার নাম? তাবলিগ জামায়াতে চলমান বিরোধী নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তাদের আশঙ্কা, 15 নভেম্বর কাকরাইল মসজিদে সংঘাত বাঁধাতে পারেন জুবায়েরপন্থীরা। টঙ্গীতে নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ঘোষণাও দেন তাবলিগ জামাতের সাতপন্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে 5 নভেম্বর সমাবেশে তাবলিগের জুবায়েরপন্থীরা বলেন, বাংলাদেশের ইজতেমা একবারই হবে, 2বার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে
তাবলিগ জামাতের দিল্লির মাওলানা সাতপন্থীদের আর ঢুকতে না দেয়ার হুঁশিয়ারিতে তাবলিগের দুই পক্ষের বিরোধ নতুন করে আবারও সামনে আসে। চলমান দ্বন্দ্বের নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশের সাতপন্থীরা। 2018 সালে তাবলিগের বিভক্তির পর কাকরাইল মসজিদে দুই পক্ষের অবস্থান নিয়ে এতদিন যে নিয়ম চলে আসছে তা ভেঙে জবরদখল করলে তার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। এ সময় টঙ্গীর ইজতেমার প্রথম পর্বে সাতপন্থীদের অগ্রাধিকার দেয়া, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন মাওলানা সাদের অনুসারীরা। বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সেই বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে। মাওলানা সাদ কান্দলবির মতো বিশ্ববরেণ্য একজন আলেমকে বাংলাদেশ ইজতেমায় তার উপস্থিতি নিশ্চিত করবেন, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এছাড়া তাবলিগকে আর বিতর্কিত না করে একে অপরের দিনের মেহনত ও ইজতেমায় বাধা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান মুসল্লিরা। মসজিদে তাবলীগ করতে কেউ কাউকে বাধা দেবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজির জায়গা হবে না বলে মন্তব্য দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। সন্ধ্যায় নোয়াখালী সেনবাগ বাজারের থানা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্যটি করেন। জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক গণজমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার নির্দেশ দলের মধ্যে কোনো চাঁদাবাজ রাখবে না, উনি কোনো সন্ত্রাসী রাখবে না। উনি সেন্টার নয়, সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে যে সমস্ত রেকর্ড আছে আপনারা জানেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে আলু বীজ রোপণে ব্যস্ত কৃষকরা, তবে সিন্ডিকেটের কারণে বস্তা প্রতি 1200 টাকা বাড়তি দামে বীজ কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি সারের দামও বেশি হওয়ায় বিপাকে তারা। তবে অভিযোগ অস্বীকার করে ছোট ব্যবসায়ীদের উপর দায় চাপালেন বড় ডিলাররা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। শুরু হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র বউয়ের নির্মাণ কাজ। রাজধানীর এফডিসির 8 নম্বর ফ্লোরে কে.এ. নিলয় পরিচালিত এই চলচ্চিত্রের নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোজা গ্রুপ নিবেদিত এবং সাইমন তারিক টিম প্রযোজিত এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী 7 ডিসেম্বর থেকে। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি ও চিত্রনায়ক ডি.এ. তায়েব। এ সময় এই চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ও সিনেমাটির নায়ক ডি.এ. তায়েব জানান, ভিন্নধর্মী এই সিনেমার মধ্য দিয়ে বাস্তব জীবনে একজন বউ ও তার স্বামীর সামাজিক অবস্থার গল্প বলা হয়েছে। সিনেমাটি ব্যবসা সফল হবে বলেও আশা করেন চিত্রনায়ক ডি.এ. তায়েব। বউ নতুন আসার পরে তার যে প্রতিবন্ধকতা হয়, প্রতিবন্ধক সে কত বিপদে পড়ে এই মুভিতে দেখানো হয়েছে। হাজব্যান্ড যদি ভালো হয়, বউকে তার জায়গাটা তৈরি করে দেয় সংসারে এবং সংসারের সবাইকে ঠিক রেখে, আমার ক্যারেক্টার তাই। আমি চাই একটা চমৎকার মুভি হবে বউ। এটা সমাজের মানুষ যেন মেসেজ পায়, একজন মানুষের জীবন বদলে যায়। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল। বিসিবির নির্বাচক হান্নান সরকার জানান, জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাট দিয়ে আবারও ক্রিকেটের সবুজ গালিচায়
পা রাখবেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাছাড়া বাংলাদেশ দলের সাকিব আল হাসানের খেলা কিংবা অবসর নিয়ে কিছুই জানা নেই বললেন হান্নান সরকার। পরাগ আরমানির রিপোর্ট। জাতীয় ক্রিকেট লিগের মধ্য দিয়ে ইতিমধ্যেই ঘরোয়া আসরে শুরু হয়ে গেছে লাল বলের ক্রিকেট। লঙ্গার ভার্সনের খেলা শেষই হবে এনসিএল এর টি-20 লিগ। টি-20 টুর্নামেন্ট মাঠে গড়াবে 11 ডিসেম্বর। এনসিএল এর টি-20 ফরম্যাট দিয়ে 1 বছরের বেশি সময় পর আবারও মাঠে ফিরবেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে এমনটাই জানান বিসিবির নির্বাচক হান্নান সরকার। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম হয়ে নিতে পারে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে, সো সেটা আমরা আলোচনা করব। ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। সিনিয়র ক্রিকেটারদের দলের সুযোগ পাওয়া নিয়ে হান্নান সরকার বলেন, যদি ফিটনেস এবং পারফরমেন্স ভালো হয় তবে বয়স কোনো সমস্যা নয়, যে কোনো সময়ই সিনিয়রদের দলভুক্ত করা যেতে পারে। ন্যাশনাল লিগ শুরু হওয়ার পরে আমরা 2টা টেস্ট পাচ্ছি, 2টা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন, জিম্বাবুয়ের সঙ্গে বেশ অনেক সময় বাকি। সো এখন এই 2টা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি। আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল। দীপু 4টা টেস্ট খেলেছে, কিছু সময় দলের বাইরে ছিল, একটা 100 করেছে, আবার দলে ইনক্লুড হয়েছে। সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে। অবশ্যই সিনিয়র প্লেয়াররা সেই নজরের বাইরে না। সো নেক্সট টাইম আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো। তাছাড়া সাকিব আল হাসানের খেলা এবং অবসর নিয়ে হান্নান সরকার জানান, সাকিব বিষয়ে কিছুই জানা নেই তার। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেওয়া সংবিধান পরিপন্থী ৫৫ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল, গণতন্ত্র ধ্বংসের শামিল। জলবায়ু সম্মেলনে পৃথিবী রক্ষায় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান প্রধান উপদেষ্টার, সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার তাগিদ। বাজার নিয়ন্ত্রণ ও নির্বাচন ছাড়া সরকারকে অন্য সংস্কার না করার পরামর্শ মির্জা ফখরুলের, পলাতক হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই মন্তব্য রিজভীর। এবং কর কমিয়েও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় হতাশ অর্থ উপদেষ্টা, দীর্ঘমেয়াদে সংস্কারের সুফল পেতে নির্বাচিত সরকারকে ধারাবাহিকতা রক্ষার আহ্বান। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।